আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রীর নিকট থেকে যে দৃশ্য দেখার জন্য 6 মাস অপেক্ষা করেছি, গতকাল 15ই আগস্ট 2026 সেটা দেখেছি। ব্যক্তি তারেক রহমান আলাদাভাবে একজন বিবেচ্য বিশেষণ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, ম্যাডাম খালেদা জিয়ার সন্তান। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী, সেটার বিশেষণের বিশেষণ অন্যভাবে সেই চরিত্রকে রূপায়ণ করতে হবে। গত 6 মাস ধরে আমি তার ভিতরে খুঁজছিলাম তার পৌরুষদীপ্ত, শৌর্য বীর্য সম্পন্ন বাংলাদেশের একজন পুরুষদীপ্ত প্রধানমন্ত্রী হয়ে উঠুক। তিনি মঞ্চে উঠে একজন প্রধানমন্ত্রীর ভূমিকায় পূর্ণ সাহসিকতায় একজন জনপ্রিয় নেতা হিসাবে দুহাত তুলে তার পিতার মতো সাধারণ মানুষকে যেমন স্বাগত জানাবে, তেমনি হই হুল্লোড় কোলাহলের মধ্যে সাধারণ মানুষ দুই হাত তুলে তাকে অভিনন্দন জানাবেন। তিনি সাধারণ মানুষের কাছে হেঁটে গেছেন, সাধারণ মানুষের সাথে মিশেছেন, একাকিত্বভাবে একাকার হয়ে গেছেন সাধারণ মানুষের সাথে। সেটা যেমন রাজনীতির অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত সৌন্দর্যপূর্ণ দৃশ্য অবতারণা করেছে, ঠিক তেমনি আমি মঞ্চে তার ভিতরে অনেক কিছু অনুপস্থিত দেখেছি, খুঁজে পাইনি। কিন্তু হঠাৎ করে গতকাল 15ই আগস্ট 2026 তার মায়ের 82তম জন্মবার্ষিকীর একটি বিশেষ অনুষ্ঠানে তাকে আমি কথা বলতে দেখেছি, এবং শুধু কথা বলতেই দেখিনি, যে দৃশ্য দেখার জন্য বিগত এই 6 মাস প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি খুঁজেছি তার ভিতরে, যে দৃশ্য দেখার জন্য আমি তার অপেক্ষায় ছিলাম, গতকাল সেটা আমি দেখেছি। অর্থাৎ এ যাবৎকাল প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের হাত সর্বোচ্চ তার বুক অবধি উঠেছে, তার মুখ পর্যন্ত কখন ওঠেনি বা কাঁধের উপরে ওঠেনি। তিনি সমর্থবান ছিলেন কিনা জানি না, নাকি 6 মাস তাকে সময় দিতে হলো, সময় এবং রাজনীতির অভ্যন্তরীণ যে একটি পরিবেশ তৈরি করতে, তিনি যে প্রধানমন্ত্রী তাকে সেই জায়গায় উপনীত করে তার দক্ষতার প্রমাণ দিতে, অর্থাৎ তিনি যে প্রধানমন্ত্রী হিসাবে স্বয়ং সম্পূর্ণ চিন্তা চেতনায় কর্মদক্ষতায় একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন, এটা বিএনপি বা রাষ্ট্রকে বোঝাইতে হয়তো কি 6 মাস সময় লাগলো আমি জানি না। কিন্তু গতকাল প্রথম তিনি তার ডান হাত কাঁধ মাথা অবধি অথবা মাথার উপরেও তুলে কথা বলেছেন। আমি এটা তার কাছ থেকে আশা করেছিলাম যে তিনি মঞ্চে উঠে মাথার উপরে ডান হাত তুলে কথা বলুক, এবং একজন রাষ্ট্র নায়ক হিসাবে দক্ষ, পটু, সাহসী, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন নিজেকে একটি অবস্থানে দাঁড় করিয়ে দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রের সম্মুখীন হয়ে দাঁড়াক। গতকাল তিনি সেটা করেছেন। বিষয়বস্তু যাই হোক না কেন, বিষয়বস্তু ছিল তিনি বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন 6 মাসের, তাদেরকে 6 মাস পর্যন্ত সময় দিলাম, তারা যদি 6 মাসের একটি পরিকল্পনাও সরকারের সামনে প্রেজেন্ট করেন, সরকার সেটা অত্যন্ত সম্মানের সাথে, বিগত দিনেও শফিক সাহেবের কথা, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথা তারেক সাহেব অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, তার পরামর্শ নিয়েছেন, বাস্তবায়িত হয়তো তিনি তার মতো করে করেছেন। কিন্তু তিনি সবসময় সংসদে দাঁড়িয়েও আহ্বান জানিয়েছেন, মঞ্চে উঠেও আহ্বান জানিয়েছেন, কারো কোনো পলিসি থাকলে, কারোর কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে শেয়ার করতেন। তিনি গতকালও সেটাই আবার প্রকাশ করেছেন যে বাইরে হুমকি ধামকি না দিয়ে সরকার ফেলে দেওয়া হবে, এই করা হবে, সেই করা হবে, ওসব বাদ দিয়ে যদি পলিসি থাকে সংসদে আসেন, পলিসি মেকার দেন, আমরা আপনার সেই পলিসিকে অ্যাপ্লাই করব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। কিন্তু রাজপথে ভাষণের জন্য ভাষণ দেবেন না। ম্যাডাম খালেদা জিয়া এই কথাটি
আমি গতকাল আবার রিভিউ ছেড়েছি এই ভিডিওটি, এই বলে যে ম্যাডাম বারবার বলতেন যে আমি যেমন আমলিগও হইতে পারবো না, আমলিগের মতো মিথ্যা আশ্বাস দিতে পারবো না। কতটা ভিতরকার সত্যবাণী এগুলো, রাজনীতির যে একটি মহাবাণী। আমি জনগণকে মিথ্যা আশ্বাস দিতে পারবো না। যে মহিলা রাষ্ট্র শাসক হিসাবে এই কথা বলতে পারেন, তার গর্ভজাত সন্তান তো এটাই বলবেন যে রাজপথে দাঁড়িয়ে মিথ্যা বলি বা মিথ্যা আশ্বস্ত করবার জন্য নয়, সঠিক পলিসি থাকলে আমাদেরকে দেন, সেটাই করবেন। এটা জিয়াউর রহমানের পরিবারের পারিবারিক আদর্শ। জিয়াউর রহমান বলতে জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার মিলিতভাবে যে ঔরস্যজাত রক্ত, সেটার আদর্শই হচ্ছে এটা। সেটাই হচ্ছেন তারেক জিয়ার মুখশ্রুতি বাণী। তিনি অত্যন্ত একটি আবেগ বা হাস্যকর জায়গা রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি বলেই ফেলেছেন। আসিফ মাহমুদরা কিছুদিন 2-3 দিন আগে তাদের একটা অনুষ্ঠানে সামনে হারিকেন রেখে বসেছেন এবং এটা খুব অনেকে ট্রোল করছেন বিদ্যুতের ঘাটতির যে নীরব প্রতিবাদ হিসাবে। কিন্তু তিনি বলে দিয়েছেন তাদের পিছনে স্ট্যান্ড ফ্যান লাগানো ছিল, সেই ফ্যানের বাতাস খাচ্ছিলেন কিন্তু সামনে হারিকেন নিয়ে। প্রতীকী প্রতিবাদ এগুলো ঠিক আছে, কখনো কখনো ঠিক আছে, কিন্তু মিথ্যা নয়, সত্যকে সামনে আনতে হবে। আপনি বিরোধী দল, আপনিও সত্যকে সামনে আনুন। কোন পরিস্থিতিতে, কোন জায়গাটা আপনারা জানেন, আপনাদের জানার কথা, আমাদের থেকে আপনারা বেশি জানেন। সরকার কোন কোন জায়গায় খুব নীরবে নিশ্চুপে মেকানিজমের সাথে সাথে মেকানিক্যালও করছেন। অর্থাৎ বিগত সরকারের সময় তিনি গতকাল বলেছেন যে আওয়ামী লীগের শাসন আমলে এবং পরে ইন্টিরিমেন্ট সরকারের যে ভুল সিদ্ধান্ত ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ভুল সিদ্ধান্তের জন্য ঘুরে দাঁড়াতে বা সেই সব জায়গা যে ঝালাই করে সেই সব কোথায় কোথায় কোন নাট বল্টু টাইট দিতে হবে, এইগুলোকে আর্নিং করে একটা স্টেজে দাঁড় করানো, এটা সময়ের ব্যাপার। রাতারাতি সমস্ত কিছুই সম্ভব নয়। যে দেশকে একজন স্বৈরশাসক পুরো গিলিয়ে খেয়ে ফেলেছেন, কিঞ্চিত মাত্র যদি কম হতো তাহলে তো জুলাই অভ্যুত্থান হতো না, সরকারকে হটানো যেত না। সরকার এতটা পরিমাণ রাষ্ট্রকে, জনগণকে অস্বস্তিবোধের ভিতরে ফেলেছিল যে পাকিস্তানিদের সাথে আমাদের যুদ্ধটা যতটা সহজ ছিল, তারা অন্য দেশের অন্য বাহিনী, তাদের গায়ের রং, কথা সমস্ত কিছুই আলাদা ছিল। তাদের তাড়ানোর জন্য যুদ্ধ প্রস্তুতি, মানসিক অবস্থা, সাহসিকতার কোনো ঘাটতি ছিল না। কিন্তু নিজের দেশের মানুষের সাথে যুদ্ধ করতে হয়েছে, ভাই ভাইয়ের সাথে, সন্তান পিতার সাথে। বাবা সামনে অস্ত্র চালাচ্ছে, তার বুকের সন্তান আন্দোলনে গেছে। একই ঘরে বিভক্ত হয়ে পড়েছে যে জাতি, কোন পরিস্থিতিতে, তাহলে দেশটাকে তারা কোথায় কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে সেই দেশের জনগণই সরকারকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের সময় সাপেক্ষ ব্যাপার, যেমনি তেমনি দক্ষ জনবল, দক্ষ আমলাতান্ত্রিকতা, দক্ষ আইন শৃঙ্খলা, দক্ষ কর্মী বাহিনী রাতারাতি গড়ে উঠবে না, যার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ রোপণ করে গেছে, যার প্রতিটা শাখায় শিরায় উপশিরায় অঙ্কুরিত করে গেছে তাদের অনিয়ম, দুর্নীতি, বেবিচার, হত্যা, খুনের যে রক্ত তারা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছে, সেটাকে পরিষ্কার করতে, জায়গায় আনতে মিনিমাম একটি সময়ের প্রয়োজন। সে যত শক্তিশালী একটি সরকার, দক্ষ মন্ত্রী এমপিদেরই সেখানে স্ট্যান্ড করাক না কেন, তাদেরকেও সেই জায়গাগুলো থেকে ঘুরে দাঁড়াতে অবশ্যই সময় লাগবে। যে ধরনের ঋণের বোঝা ঘাড়ে, বিদ্যুৎ নিয়ে যা করে গেছে, সেই সব জায়গার ঘাটতি পূরণ করে উঠে দাঁড়াইতে অবশ্যই সময় দিতে হবে। গতকাল অনেকেই আমার সাথে বেশ বাকবিতণ্ডা করেছে যে নির্বাচিত সরকার আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচিত সরকার এসছে ঠিকই, কিন্তু নির্বাচিত সরকার যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা কারা? তারা তো সেই বিগত সরকারেরই
সেই বড় বড় আমলা থেকে শুরু করে বিদ্যুৎ খাতে প্রচুর পরিমাণ ৭৫-৮০% তাদের নিয়োগপ্রাপ্ত, তাদের মনোভূত ব্যক্তিবর্গকে ওই সব জায়গায় বসিয়ে দিয়ে রেখে গেছে। তো তাদের রাতারাতি মাইন্ড চেঞ্জ করা এতটা সম্ভব না। সময়ের প্রয়োজন হবে সরকারকে তাদেরকে ধরতে এবং সেই জায়গাটা আরেকজনকে রিপ্লেসমেন্ট করতে বসাতে, তাকেও এক্সপার্ট করে তুলতে হবে, তাকেও ট্রেন করে তুলে সেখানে নিয়ে বসাতে হবে। সময় অনেক টেকনিক্যাল কারণ আছে অভ্যন্তর, এগুলো যারা বোঝে জানে তাদের ভিতরে ধৈর্য থাকে, কিন্তু ওই বাঘ বিতণ্ডার জন্য কিছু বোঝে না সোঝে না আমার মতো মূর্খ গর্ধ গাধা টাইপ যারা আছে, হঠাৎ করে যে কোনো বিষয় এমনভাবে তর্কে লিপ্ত হয়ে পড়ে। গতকাল ৩২ নম্বরে কারা গিয়েছিল, অত্যন্ত দুর্বৃত্ত কিছু লোকজন গিয়েছিল, সেটাকেও দেখলাম একজন বলছে মব করেছে ৩২ নম্বরে। মবের আবিধানিক অর্থটা কি? মব এই শব্দটাকে বাংলাদেশে হুট করে এনে ঢুকিয়ে দিয়ে এটাকে এক ধরনের তকমা বানিয়ে একেবারে সেই পীরের মাজারের বাতাসা বানিয়ে সবার হাতে হাতে বিলি করে দিল কারা? হুট করে। এরাও মব সৃষ্টিকারীর ওস্তাদ। এরাই যারা এই মব করে কোনো কিছু হলেই মব উচ্চারণ করে বিভ্রান্ত করে, এরাই হলো সেই মবের পিছনের কারিগর, যারা গুমের সাথে জড়িত, যারা হত্যার সাথে জড়িত, যারা মানুষকে আয়না ঘরে ঢুকানোর জন্য লিস্ট সরকারের হাতে ধরিয়ে দিয়েছে তারা। তো গতকাল কারা মবের কথা বলেছেন সারাদিন বা রাত্রেও, তাদের মুখোশ ছবি দেখেন, তাদের কথাবার্তার ঢং দেখেন, তাহলে বুঝতে পারবেন। সেই জায়গা থেকে সরকার ঘুরিয়ে দাঁড়িয়ে একটি অবস্থায় তো দাঁড় করিয়েছে রাষ্ট্রকে, দুর্বৃত্তের থেকে বের হয়ে যে কোনোভাবেই হোক একটি গণতান্ত্রিক ধারার গণমুখী জনপ্রিয় একটি সরকারের জায়গাটা অলরেডি জনগণের আবেগকে তারা ধারণ করেছে যতটুকু, বা জনগণের হৃদয়ে তাদের অবস্থান বা স্থান অনেকটাই পরিপূর্ণ করে তুলেছে। গতকাল 15ই আগস্ট ছিল, শেখ মুজিব যে কারণে নিজে নিজে হত্যা হয়েছেন, তার সন্তানকে অস্ত্রের মুখে ধরে নিজে বাঁচতেছে, সেই রাসেলকে হত্যা করেছেন নিজে বাঁচার জন্য ঢাল বানিয়ে। কত আবেগের কথা, কত কিছু, কিন্তু সারা দেশে কোথাও কি আমলিগ কোনো মিছিল মিটিং বা সেই ধরনের কর্মকাণ্ডের ভিতরে প্রদর্শন করেছেন বা নিজেরা সামনে আসার চেষ্টা করেছেন? যাই হোক, দৌড় খাক, দাবর খাক, লাঠি পেটা করুক, যাই করুক, তারা কি সেই ধরনের কোনো ধরনের চেষ্টাটা পর্যন্ত করেছে? যেন এখানে করেছিল, ধরেছে, এইভাবে তো কোনো কিছু সারা দেশে সেই রকমের কারণটা কি? জনগণ সরকারের প্রতি সন্তুষ্ট, জনগণ স্বৈরা শাসকের প্রতি অসন্তুষ্ট, জনগণ তারেক রহমানের দিকে ধাবিত হচ্ছে ধীরে ধীরে। সেই জনগণ, বিশাল সেই জনগণের সামনে আমার নেতা তারেক রহমান হাত উঁচিয়ে, হাত জাকিয়ে, অত্যন্ত তীক্ষ্ণ স্বরে, অত্যন্ত সাহসিকতার সাথে প্রথম আমি মঞ্চে দাঁড়িয়ে একজন সিংহ পুরুষকে দাপিয়ে কথা বলতে দেখেছি। আমার সাথে অনেকের কথা হয়েছে নিয়ে, কেমন হলো বা কি বলল, তারা বলেছে হ্যাঁ, একজন পুরুষ প্রধানমন্ত্রী মঞ্চে এটুকুই তাকে উপস্থাপিত করতে হবে। জনগণ একজন শক্তিশালী শাসক চায়, স্বৈর শাসক নয়। জনগণের ভিতর থেকে তাদের কথা, তাদের কণ্ঠ, তাদের ব্যথা বেদনা যে ব্যক্তি ধারণ করবে, অথচ সৎ, সাহসী, উচ্চমান সম্পন্ন, মেধাবী, রাজনৈতিক প্রেক্ষাপটের একজন খুব দক্ষ রাষ্ট্রশাসক হিসাবে মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে যে উৎফুল্লর বাণী শোনাতে পারবে, যে জনগণকে সাহসী করে তাদেরকে দাঁড়িয়ে থাকবার জন্য অভয়বাণী দাঁড় করবে, সেই ধরনের একজন রাষ্ট্রপ্রধান হিসাবে তারেক রহমান আবির্ভূত হোক। দেশের 16, 17, 18 কোটি মানুষ তার পক্ষে যাবে যদি তিনি আরও সাহসিকতার পরিচয় দেন। কোনো ভীরুতা নাই, কোনো কাপুরুষতা নাই, কোনো দুরভিসন্ধি নয়, জনগণকে নিয়ে প্রতারণা নয়,
দেয়ালের পিছনে কোনো রাষ্ট্রের সাথে গোপন কোনো চুক্তি নয়, জনগণকে সাথে নিয়ে প্রয়োজন হয় 18 কোটি মানুষ তার সাথে একসাথে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে যদি তিনি পুরা তার অভিযাত্রায় এদেশের জনগণকে সাথে রাখেন। তার পিছনের থেকে জনগণ পিছু হটবে না। তার বিপক্ষে কোনো ধরনের শব্দ হইতেই দেবে না জনগণ। কিন্তু তাকে নির্ভীক, নির্ভয়, দুঃসাহসিক নাবিক হয়ে জনগণের সামনে নিজেকে উপস্থাপিত করতে হবে। কোনো ভয় নয়, কারোর চাপে নয়, কারো তর্জনী গর্জনীতে নয়, কারোর সাথে গোপন বৈঠকের মাধ্যমে নিজেকে সেভ করবার চেষ্টায় নয়। তাকে সেভ করবে দেশের জনগণ। সাহসী ভূমিকায় তিনি যত মঞ্চে সিংহ পুরুষত্বের পরিচয় দেবে, এদেশের মানুষ ততটা সাহসী হয়ে উঠবে এবং সেই সাহসের পূর্ণ শক্তিভর তারেক রহমানের কাঁধে গিয়ে বর্তাবে। এই বিশ্বাস আমার না, এই বিশ্বাস এদেশের 18 কোটি মানুষের। অচিরেই তিনি ভারতে যাওয়ার যে গুজব রটিয়েছেন তার সত্যতার প্রকাশ করবেন এবং তিনি বলবেন এদেশের মানুষ যেটা চায় আমি সেটা করব, কারণ এদেশের প্রধানমন্ত্রী আমি। এদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্রের সরকার কোনো কিছুই করবে না। আমি সেই দেশের প্রধানমন্ত্রী যে দেশের জনগণকে আমাকে পরিচালিত করে এবং যে দেশের প্রধানমন্ত্রী আমি, তাদের অভিপ্রায়, তাদের ইচ্ছাশক্তি, তাদের বাহুবল, তাদের দুঃসাহসিক যে যুদ্ধের ফলাফল, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, জুলাই আগস্টের যে বীর শহীদদের রক্তের যে বলিদান শহীদ, তাদের বুকের যে সঞ্চারিত শক্তি সেটা আমি আমার মধ্যেই ধারণ করি এবং আমি সেই শক্তিশালী সেই দেশের প্রধানমন্ত্রী যে দেশ আমার বিরুদ্ধে যে দেশ আমার ভিতর থেকে সারা বিশ্বে আবির্ভূত হবে, সেই সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তারেক রহমান। আসসালামু আলাইকুম।